আচ্ছা, আগের দিনে আমরা লাস্টে যেটা পড়িয়েছিলাম সেফটি গ্লাস বা ল্যামিনেটেড গ্লাসটা পড়িয়েছিলাম। তা আজকের আমি পড়াবো যে হচ্ছে ফসফেট গ্লাস। ওকে, ফসফেট গ্লাস কাকে বলে? আসলে অ্যাকচুয়ালি এই ধরনের গ্লাসে কি থাকে বলো তো, যে সিলিকা যে থাকে না, সিলিকা কিছুটা বা পার্শিয়ালি রিপ্লেসড হয় কি দিয়ে, P2O5 দিয়ে। ওকে, ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে এটা দিয়ে রিপ্লেস করা হয়। কারণটা কি? যদি এটাতে রিপ্লেস করা হয়, যে গ্লাসটা তৈরি হয় সেই গ্লাসটা কিন্তু খুবই স্টেবল হয় আর ইনার্ট হয়, মানে সহজে রাসায়নিকভাবে বিক্রিয়া করে না আর কি। যেমন ধরো যেসব জায়গাতে তেজস্ক্রিয় পদার্থের কাজ হয় বা রেডিও অ্যাক্টিভ পদার্থের কাজ হয়, সেগুলোতে সেক্ষেত্রে আমরা কি করি, যদি আমরা এই P2O5 দিয়ে যে গ্লাসটা তৈরি হলো বা ফসফেট গ্লাসটা যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে বলো তো? তাহলে সেখান থেকে সহজে তেজস্ক্রিয় পদার্থটা এখান থেকে পাস করতে পারবে না। এই ফসফেট গ্লাস দিয়ে রেডিও অ্যাক্টিভ যে রেডিয়েশনটা আছে সেটা কিন্তু পাস করতে পারে না। এই কারণে এই ধরনের গ্লাসগুলোকে রেডিও অ্যাক্টিভ পদার্থ বা যেই ধরনের কাজ বা বিক্রিয়া যেখানে হয় তার ইনস্ট্রুমেন্টের উইন্ডো হিসেবে কাজে লাগানো যায়। ঠিক আছে, আরেকটা আছে কি, উচ্চ সিলিকা। আচ্ছা, এটা ছিল সি, এটা ডি করে দিলাম। ওকে, এটা হচ্ছে DE করে দিলাম। আরেকটা আছে হাই সিলিকা গ্লাস। হাই সিলিকা গ্লাস মানে কি? এই ক্ষেত্রে যে সিলিকার পরিমাণটা অনেক বেশি থাকে। ওকে, সিলিকার পরিমাণটা প্রায় বেশি থাকে, প্রায় ধরো 96% ধরো আছে সিলিকা। ওকে, আর অল্প পরিমাণে থাকে B2O3 বোরন ট্রাইঅক্সাইড, আর কিছু অল্প একটু অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডে দেওয়া থাকে। ওকে, এটা এই যে কাঁচটা তৈরি হলো হাই সিলিকা গ্লাসটা কিন্তু খুবই রাসায়নিক বিক্রিয়া বিরোধী, মানে সহজে কোনো কেমিক্যাল দিয়ে এই গ্লাসটাকে নষ্ট করা যাবে না। ওকে, মানে খুবই স্টেবল গ্লাস, তাই একে হাই সিলিকা গ্লাস নামে পরিচিত। আচ্ছা, আরেকটা আছে শক্তিবর্ধিত গ্লাস অথবা টেম্পার্ড গ্লাস। ওকে, টেম্পার্ড গ্লাস বা শক্তিবর্ধিত মানে খুবই মানে স্ট্রেংথ খুবই হাই। তা কাকে বলবো আমরা? জেনারেলি দেখা যায় যে কিছু কিছু গ্লাস, এটা এটা অ্যাকচুয়ালি গাড়িতে ইউজ করা হয়, গাড়ির যে জানালাগুলো সেক্ষেত্রে ইউজ করা হয়। কেমন? এই কিছু কিছু গ্লাস ধরো, এর যদি গ্লাস সিট হয়, তাহলে এই গ্লাসটাকে যদি আমি কি করি, একটু হালকা হিট করি। কতটা হিট করব? ধরো এর যে মানে ধরো যে টেম্পারেচার এটা কমল হয়ে যায় বা কমলায়ন বা টেম্পারেচার বা যেখানে এটা নরম হয়ে যাবে, সেই তার ঠিক একটু আগে পর্যন্ত হিট করা হয়। হিট করলে কী হবে, গ্লাসটা আস্তে 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 সফট হতে শুরু করবে। এই সফট হওয়ার পর কী করা হয়, গ্লাসটাকে সঙ্গে সঙ্গে বাতাস বা কোনো বালির মধ্যে ডিপ করা হবে। তখন তাতে কী হবে, এই যে বাইরের যে লেয়ারটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ওকে, কিন্তু ভেতরের লেয়ারটা আস্তে আস্তে ঠান্ডা হবে। তার জন্য কি হয়, ভেতরের লেয়ারটার মধ্যে একটা টান তৈরি হয় বা স্ট্রেন তৈরি হয়। ওকে, সেই কারণে গ্লাসটা খুবই শক্ত হয়। কিন্তু যখনই কোনো ধাক্কা মারা হয় বা কোনোভাবে যদি আঘাত লাগে, কিন্তু গ্লাসটা পুরোটা ভেঙে একসাথে পড়ে যাবে। ওকে, এটাকে আমরা তাহলে তাহলে খুবই হার্ড হতে পারে, শক্তি খুব বেশি হয়, স্ট্রেন ইনার স্ট্রেন বেশি হয়, একে টেম্পার্ড গ্লাস আমরা বলি। এবং এটাকে আমরা গাড়ির জানালা বা এসব কাজে ইউজ করতে যেতে পারি। ওকে, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ফর্ম ফটো ফর্ম বা ওকে, কিছু কিছু গ্লাস থেকে দেখবে ওই কিছু লাইট রে প্রেজেন্সে তার গ্লাসের কিছু কালার চেঞ্জ হয় বা কিছু অ্যাক্টিভিটি চেঞ্জ হয়। ওকে, সেগুলোকে ফটো গ্লাস বা ফটো ফর্মও বলা যেতে পারে। সাধারণত কী থাকে বলো তো, এর মধ্যে লিথিয়াম সিলিকেট থাকে, এর মধ্যে লিথিয়াম সিলিকেট থাকে, সল্ট। ওকে, তাছাড়া কিছুটা সিলভার থাকতে পারে। ওকে, কিছুটা ধরো সিরিয়ামও থাকতে পারে, সিলভার মানে জি অথবা সিরিয়ামও থাকতে পারে। সেগুলো কি হয়, একটা ফটো বা অপটিক্যাল কিছু অ্যাক্টিভিটি দেখাতে পারে। ঠিক আছে, তাহলে এটা ফটো ফর্ম গ্লাস বলা যায়। আচ্ছা, এরপরে আমরা বলবো যে প্রপার্টি, যে গ্লাসগুলো আছে তার প্রপার্টি কী 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 ধর্ম আছে, আমি একটু জাস্ট বলে যাচ্ছি তোমাদেরকে। গ্লাস কী হয়, ফিজিক্যাল যদি প্রপার্টি বলে কী হয়, এটা খুবই স্বচ্ছ হয়। ওকে, খুবই স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হতে পারে। আর কি হয়, অনিয়তাকার হয়, কোনো ফিক্সড শেপ থাকে না। ওকে, আর কি হতে পারে বলো তো? আচ্ছা, আর ভিট্রিফাইড মানে কিছু ধরো যদি কোনো পুরনো গ্লাস থাকে, সেই গ্লাসের মধ্যে না মাঝে মাঝে কিছু কিছু ওই যে সিলিকেট যে সল্টটা আছে সেটা না ক্রিস্টালাইজ হয়ে যায়। ওকে, যাকে আমরা ভিট্রিফাইড বলা হয়। ওকে, তার মানে যদি পুরনো গ্লাস হয়, তার কিছু অংশ দেখবে হালকা হালকা করে একটা ক্র্যাক ক্র্যাক তৈরি হচ্ছে গ্লাসের মধ্যে। কারণ কি, কিছু পোর্শন যেটা নিয়ে আমরা ফার্স্টে দেখে কী বলেছিলাম, গ্লাসটা কীভাবে হয় বলো তো? গ্লাস তৈরি হয় যদি সল্টগুলো ক্রিস্টালাইজ না হয়, মানে ওকে, সেক্ষেত্রে তাকে বলবো আমরা কি,
মানে যাকে আমরা বলি ডিভিট্রিফিকেশন, মানে মানে ক্রিস্টাল তৈরি হয়নি, সেক্ষেত্রে গ্লাসে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিস্টাল থাকে না, কিন্তু পুরনো গ্লাসগুলোতে অনেক সময় মেটাল সিলিকেটগুলো ক্রিস্টালাইজ হতে শুরু করে, তখন কী হয় দেখবে গ্লাসে হালকা 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 করে দেখবে কিছু দাগ, একটু ক্র্যাক তৈরি হচ্ছে। ওকে, তাহলে সেই প্রবলেমটা হতে পারে। আবার দেখো গ্লাস যেটা আছে তার মানে এটাও একটা মানে মানে এটা ভিট্রিফাইড, মানে এটার মধ্যে পুরনো হলে তারা সেটা ক্লাস হয়ে যাবে, এটা কিন্তু গ্লাসের প্রপার্টি। আচ্ছা, আর কি হয়, গ্লাসটা খুবই হার্ড হয়, মানে কঠিন হয়, ভঙ্গুর হয়। তারপরে তাপ বা তাপের কুপরিবাহী হয়, এর নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না, মানে মেল্টিং পয়েন্ট ফিক্স নেই। ওকে, আর কি হতে পারে বলো তো, গ্লাস তো ট্রান্সপারেন্ট হয়, এবং তার সাথে সাথে আমরা যদি কালার্ড গ্লাস বানাতে পারি, সেক্ষেত্রে কি হয়, এই যে গ্লাসের যে ট্রান্সপারেন্সিটাকে মেনটেন করেই আমরা কিন্তু ওটাকে কালার্ড করতে পারি। ওকে, মানে দেখবে কালার্ড গ্লাসগুলোও কিন্তু ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি কাঁচের যে ভৌত ধর্মগুলো বা ফিজিক্যাল প্রপার্টি। আর রাসায়নিক ধর্মগুলো কী কী আছে, এগুলো রাসায়নিক ধর্মের মধ্যে আছে কি বলো, জল, বায়ু বা কোনো জারক পদার্থ দ্বারা কিন্তু গ্লাস সহজে আক্রান্ত হয় না। ওকে, এই প্রপার্টিগুলোর মধ্যে তাহলে ফিজিক্যাল প্রপার্টি যেগুলো বললাম, আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো যদিও। আচ্ছা, আরেকটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, তার মানে জল, বায়ু বা অন্য কোনো মানে অক্সিডাইজিং এজেন্ট দ্বারা এটা কিন্তু সহজে এর নষ্ট হয় না। শুধু একটা কেমিক্যাল আছে যেটাকে HF বলি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ওটা কিন্তু কি করে, গ্লাসের সাথে বিক্রিয়া করে, গ্লাসটাকে খুইয়ে দেয়। কারণটা কি বলো তো, কারণ গ্লাসের মধ্যে কি আছে, গ্লাসের মধ্যে আছে ধরো সোডিয়াম অক্সাইড, সিলিকা বা ক্যালসিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড থাকে। তো এবার এই যখন এইচে বিক্রিয়া করে, এটা কি করে বলো তো, সোডিয়াম ফ্লোরাইড প্লাস সিলিকন টেট্রাফ্লোরাইড তৈরি করে, যেটা কিন্তু সলিবল, ফলে আস্তে আস্তে কী করে, জলে সলিবল হয়ে গ্লাসটা আস্তে আস্তে করে নষ্ট হয় বা ক্ষয়ে যেতে পারে। তার মানে এইচে একমাত্র এই ধরনের গ্লাসের কিন্তু ক্ষতি করতে পারে আর কি। আচ্ছা, আর কি, আর একটা কাঁচামাল, এবার তাহলে এটা হয়ে গেল আমাদের মোটামুটি প্রপার্টি হয়ে গেল। এবার কী হচ্ছে, র মেটেরিয়াল বা কাঁচামাল। ওকে, মানে গ্লাস তৈরিতে কী কী লাগে মোটামুটি, সাধারণত যে স্বচ্ছ কাঁচ আমরা দেখি তাতে কি থাকে বলতো, প্রায় 330 পোর্শন থাকে কি সিলিকা, প্লাস আর কি থাকে, প্রায় 100 পোর্শন থাকে সোডা অ্যাশ। ওকে, মানে ধরো সোডা অ্যাশ বলতে পারি, সোডা অ্যাশ, প্লাস প্রায় ধরো 50% থাকে কি হতো, লাইমস্টোন। ওকে, তাহলে মোটামুটি যে স্বচ্ছ গ্লাসগুলো পাই তার কাঁচামাল হচ্ছে এইগুলো, মানে সিলিকা, সোডা অ্যাশ, লাইমস্টোন। ঠিক আছে, এবার দেখো এই যে কাঁচামালগুলো আছে, এই কাঁচামালগুলোকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন ধরো আমি একটা লিখতে পারি, ধরো অ্যাসিডিক অক্সাইড বলতে পারি, অ্যাসিডিক অক্সাইড। ওকে, একটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড হতে পারে, আর 2 নম্বরে হতে পারে কী বলতো, বেসিক অক্সাইড। ওকে, আর 3 নম্বরে আছে ধরো কিছু জিনিস থাকে যেমন অ্যাডিটিভ, ধরো গ্লাসটার কালার বা এসব করার জন্য যেটা কাজে লাগে হচ্ছে কি, আর কিছু ধরো অন্যান্য পদার্থ। ওকে, অন্যান্য পদার্থ, তাহলে কিছু অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড আর আদার্স মেটেরিয়াল বা অন্যান্য পদার্থ থাকে। কিন্তু অ্যাসিডিক অক্সাইডগুলোর মধ্যে কী থাকে বলো তো, অ্যাসিডিক, দেখতে পাচ্ছ, হ্যাঁ অ্যাসিডিক অক্সাইড, আমরা কী বলতে পারি, অ্যাসিডিক অক্সাইডের মধ্যে থাকতে পারে ধরো সিলিকা থাকতে পারে, বোরন ট্রাইঅক্সাইড ইউজ করা হয়, তারপরে ধরো উভয়ধর্মী মানে অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে উভয়ধর্মী, বোথ। আচ্ছা, অ্যাম্ফোটেরিক, আরেকটা আছে অ্যাসিডিক মধ্যে P2O5। তাহলে এইগুলো মোটামুটি অ্যাসিডিক অক্সাইড হিসাবে আমরা ইউজ করি। আর বেসিক যে পার্টগুলো আছে অক্সাইড, তাদের মধ্যে কে আছে, ধরো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপর ধরো ম্যাঙ্গানিজ বা ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, এইগুলো। আর আদার্স মেটেরিয়াল কী হতে পারে, ধরো জেনারেলি দেখবে আদার্স মেটেরিয়াল মানে গ্লাসটার যে নেচার চেঞ্জ করার জন্য, গ্লাসটার কখনো স্ট্রেংথ চেঞ্জ করার জন্য, কখনো কালার চেঞ্জ করার জন্য গ্লাসে কিন্তু অন্যান্য মেটেরিয়াল দেওয়া হয়। যেমন ধরো MnO2 দেওয়া হয় কখন বলো তো, যেটাকে আমরা কি বলি, গ্লাস মেকার্স সোপ বলি। যদি গ্লাসটাকে আমরা কালারলেস করতে চাই তাহলে MnO2 দেওয়া হতে পারে। আর যদি আমরা কালার্ড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর রকমের সল্ট ইউজ করা হয়। ওকে, যেমন ধরো কোবাল্ট অক্সাইড, কপার অক্সাইড, আয়রনের সল্ট ইউজ করা হয়, লেড সল্ট ইউজ করা হয়,
টিনের কিছু সল্ট ইউজ করা হয়। তাহলে মোটামুটি এইগুলো আমাদের যে কালারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তাছাড়াও দেখবে গ্লাসে আরও কিছু কিছু মেটেরিয়াল, যেমন ধরো কিছু কাঁচামাল যেমন আছে, যেমন ধরো ফেলস্পার। ওকে, এটা কিন্তু একটা র মেটেরিয়াল, মানে একটা ওর হিসেবে ধরতে পারি। এটার একটা ফর্মুলা আমরা জেনারেলি কী লিখি বলো তো, R2O Al2O3 আর 6SiO2, ফেলস্পার বলা হয়। এটা একটা কিন্তু কাঁচামাল, ওকে, ওর হিসাবে ইউজ করি। তাহলে এর মধ্যে কী পাচ্ছি, বিভিন্ন মেটাল অক্সাইড পাচ্ছি, আর আছে কি অ্যালুমিনা আছে। তাহলে এই ফেলস্পারটা কিন্তু গ্লাস তৈরির একটা কাঁচামাল। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, সোডিয়াম অক্সাইড পেয়ে যেতে পারি, এখান থেকে পটাশিয়াম অক্সাইড পেতে পারি, ঠিক আছে। আর তাহলে এটা আমাদের গ্লাস তৈরিতে কাজে লাগছে কোনটা, ফেলস্পার, খুবই মানে গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে যে অ্যালুমিনা আছে, সেই অ্যালুমিনাটাও কিন্তু গ্লাস তৈরির সময় খুবই কাজে লাগে। কেন, অ্যালুমিনাটা কী করে, যে গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট কার গলনাঙ্ক, যখন সমস্ত রকম র মেটেরিয়ালগুলোকে একসাথে হিট করা হয়, ওটা কি হয়, গলে গিয়ে তো গ্লাস তৈরি হয়। সেই যে গলে যে মানে যে টেম্পারেচারের গলে, সেই গলনাঙ্কটা কখন কমে যায়, অ্যালুমিনা ইউজ করলে সেই মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কটা একটু কম হয়। আর কি হতে পারে, ওকে। তাছাড়া অনেক সময় এই যে অ্যালুমিনাটা কি করে, গ্লাসের মধ্যে যে মেটাল সিলিকেট বা সল্টগুলো আছে, তার যে মানে ক্রিস্টালাইজেশনটাকে কিন্তু হিন্ডার করে বা থামিয়ে দেয়। ফলে গ্লাসটা সহজে ওটা ক্রিস্টালাইজ হতে পারে না, ওকে, যাকে আমরা ডিভিট্রিফিকেশন বলা হয়। ওকে, এটা হচ্ছে ব্যাপার অ্যালুমিনা। আরেকটা আছে যাকে আমরা কিউলেট বলি, CULLET। কিউলেট হচ্ছে তোমার কী বলো তো, ভাঙা কাঁচের টুকরো। এই কিউলেটটাও কিন্তু খুবই দরকারি। কেন, আমরা যখন এই সমস্ত র মেটেরিয়ালকে একসাথে মিশিয়ে হিট করি যে ফার্নেসের মধ্যে, তখন কিন্তু কিছুটা পোর্শন ওয়াইজ এই কিউলেট বা পুরনো কাচের টুকরো মেশানো হয়। এটা মেশানোর উদ্দেশ্য হলো, এক, ওটা সহজেই ওর গলনাঙ্কটাকে কমিয়ে দেয়। দুই, কি আমরা যে মেটেরিয়ালটাকে রিসাইকেল করতে পারি, মানে ধরো যদি পুরনো কাজ পড়ে থাকে সেটাকে আমরা আবার ইউজ করে নিচ্ছি, ফলে আমাদের কিন্তু কস্টটা অনেকটা কমে যায়। ওকে, এই কারণে এই কিউলেটটা প্রায় অনেক সময় 10 থেকে 80% পর্যন্ত ইউজ করা যেতে পারে। ওকে, কিউলেট। তাই এইভাবে মোটামুটি আমাদের রিসাইকেল হয়। আর এবার দেখো, ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই কাঁচামালগুলো পাওয়া যায়। এই যে সোর্সগুলো কী কোথায় পাওয়া যেতে পারে, যেমন বিহারে পাওয়া যায়, উড়িষ্যায়, বিহারে যেমন ধরো মঙ্গলহাট যে পাহাড়, তারপরে উড়িষ্যাতে রাজমহল পাহাড়েও কিন্তু এই স্যান্ডস্টোন বা বেলে পাথর পাওয়া যায়। তাছাড়া ভাগলপুরেও পাওয়া যাচ্ছে কিছুটা। ভাগলপুরে যে স্যান্ডস্টোন পাওয়া যায় সেটা কিন্তু আয়রন ফ্রি অ্যাকচুয়ালি, ওকে। তারপরে উত্তরপ্রদেশের লাখড়া, তারপরে আরও যে অনেক জায়গাতে, পাঞ্জাব, রাজস্থানে, এখানে এইসব জায়গায় বেলস্টোন বা এগুলো মোটামুটি কাঁচ তৈরির জন্য এই সব জায়গাগুলো খুবই বিখ্যাত, কারণ এখানে র মেটেরিয়াল সহজেই পাওয়া যায়। এবার দেখো, তাহলে এই টুকটাক এইভাবে কোশ্চেন দিতে পারে। ওকে, তাহলে এবার সোর্স হয়ে গেল। এবার আমরা দেখি বিক্রিয়া কী হয়, রিয়াকশান। ধরো কাঁচামালের যখন আমরা দিচ্ছি, রিয়াকশান মেন কি রিয়াকশানটা হয় দেখো, ধরো সোডা অ্যাশ যেটা নিলাম, সোডিয়াম কার্বনেট, তার সাথে কি হয় বলো তো, ওই যে আমরা সিলিকা বা স্যান্ডস্টোন নিলাম, সেটা কিন্তু মিলে গিয়ে এটা কি করে, ধরো সোডিয়াম Na2 অক্সাইড প্লাস XSiO2। ওকে, এটা একটা ধরো এটা মেটেরিয়াল তৈরি করে, তার সাথে কি হয়, কিছুটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। আবার ধরো অনেক সময় ক্যালসিয়াম সল্ট বা লাইমস্টোন নিলাম, তার সাথে স্যান্ডস্টোন মিশিয়ে দিলাম, দিয়ে হিট করলাম, সেখানেও কিন্তু এই ধরনের ধরো ক্যালসিয়াম অক্সাইড YSiO2, এখানে Y নিলাম ধরো, তাহলে এখানেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। মানে এইভাবে মোটামুটি বিভিন্ন রকমভাবে রিয়াকশানগুলো তৈরি হয় আর কি, মেটেরিয়ালগুলো। এবার দেখো, নর্মাল যে কাঁচের মধ্যে যখন আমরা গ্লাস তৈরি করি, সেখানে কিন্তু সবসময় যে এই দুটো মেটেরিয়াল যে তাদের মলিকুলার রেশিওতে থাকে অথবা 1:1 থাকে, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এটা বিভিন্ন রকম রেশিওতে থাকতে পারে, এবং বিভিন্ন রেশিওতে মিশে গিয়ে ওরা বিভিন্ন নেচারের বা বিভিন্ন কোয়ালিটির কাঁচ এরা প্রস্তুত করতে পারে। যেমন ধরো আমাদের যেসব ধরো বিভিন্ন যে কাঁচ, যেমন জানলার কাঁচ ধরি, খুব সহজ একটা এক্সাম্পল দিলাম, উইন্ডো গ্লাসগুলো, তাতে কি থাকে বলো তো, তাতে প্রায় 1.8 মোল উইন্ডো গ্লাস, তাতে 1.8 মোল থাকে সোডিয়াম অক্সাইড থাকে, Na2O থাকে, প্লাস ধরো তাতে থাকে 1 মোল থাকে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, আচ্ছা, আর তাকে থাকে প্রায় 5 মোল থাকে SiO2। ঠিক আছে, মোটামুটি এইভাবে। তাহলে আমি এটা বলে একটা উদাহরণ দিলাম উইন্ডো গ্লাস, কিন্তু বিভিন্ন রকম গ্লাসে এই রেশিওটা চেঞ্জ হয়, মানে ফিক্সড থাকে না। এবার দেখো, নেক্সট আমরা যেটা পড়াবো, যেটা হচ্ছে এই যে কাঁচামাল দিয়ে যে আমরা গ্লাসটা বানাচ্ছি, তার কি স্টেপ হয়, কি স্টেপগুলো আমি একটু মুখে বলে নিই, তারপরে আমি তোমাদেরকে ব্লক
দিয়ে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি কী করা হয়, ফার্স্টে কাঁচামালটাকে কী করা হয়, ওকে, ট্রান্সফার করে আনা হয়। কাঁচামালটাকে ধরো কোনো একটা ওর আছে বা কোল মাইন আছে, বা যে কোল মাইন কেন, যে কোনো মাইন বা সেখান থেকে আনা হয় ট্রান্সপোর্ট করে, তাহলে আনা হলো কাঁচামালটা। তারপরে সেটাকে কী করা হয় বলো তো, তাকে না পার্টিকুলার একটা শেপে কনভার্ট করা হয়। ধরো যে আকারের প্রয়োজন হবে সেটাকে ভেঙে টেঙে বলো, বা ছোটো বড়ো থাকলে সেটাকে ভেঙে ভেঙে টুকরো করা, ওকে, তাকে সাইজিং বলা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে কি করা হয়, এই কাঁচামালগুলোকে একটা জায়গায় স্টোর করা হয়, ফ্যাক্টরির একটা যে গুদামঘর থাকে সেখানে স্টোর করা হয়। তারপরে যখন কাজে লাগানো হবে, রিয়াকশন করা হবে, তখন ওই স্টোর থেকে একটা নির্দিষ্ট প্রপোর্শনে, একটা নির্দিষ্ট রেশিওতে সেইগুলোকে মিশিয়ে চুল্লিতে পাঠানো হয় বা ফার্নেসের মধ্যে পাঠানো হয়। ওকে, এবার ফার্নেসের মধ্যে কী হবে, সেখানে জ্বালানি দিয়ে সেটাকে আগুন লাগিয়ে বলো বা হিট করে বলো, তার টেম্পারেচার খুব বাড়ানো হয়। সেই হাই টেম্পারেচারে কী হবে, এই যে র মেটেরিয়ালগুলো আছে ওগুলো আস্তে 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 করে কী হবে, গলে যাবে। গলে গিয়ে পরস্পরের সাথে মিশে গিয়ে রিয়াকশান হবে, হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গিয়ে ওরা কী করবে, গ্লাসে কনভার্টেড হবে। এবার যে গ্লাসটা যে এই যে তৈরি হলো, তারপরে এই যে ধরো খুব হিট হয়ে আছে না, সেই হিটের মুহূর্তে তখন কী হবে, এরপরে আস্তে আস্তে কী হয়, সেই ওই হিটটাকে কাজে লাগিয়ে আবার সেটাকে আমরা বলি যেমন হিট রিজেনারেশন বলি, বা পুনরুৎপাদন বা পুনরুদ্ধার বলা হয়। ওই হিটটা দিয়ে আবার কোনো গ্যাসকে ধরো হিট করা হচ্ছে, যাতে সেই গ্যাসটা আবার পরে কাজে লাগানো যেতে পারে। মানে এইভাবে ওটাকে হিটটাকে রিসাইকেল করা হয়, গিয়ে সেটাকে তাপটাকে কাজে লাগানো হয়। তারপরে ধরো এই মেটেরিয়ালটাকে একটা শেপ দেওয়া হলো, ওকে, ধরো এই যে গ্লাসটা পাওয়া গেল, মোল্টেড গ্লাস, সেই গ্লাসটাকে একটা পার্টিকুলার শেপ দেওয়া হলো, কোনো একটা কিছু বানানো হলো, ওকে। তারপরে তাকে আস্তে আস্তে ঠান্ডা করা হয়, তাকে আমরা কি বলি, কমলায়ন বলি বা অ্যানেলিং বলা হয়, ওকে। তারপরে কি হয়, তাকে ফাইনালি ঠান্ডা হওয়ার পর সেটাকে সূক্ষ্মভাবে তার যে আকারটাকে আবার মানে যাকে আমরা বলি ফিনিশিং, ওকে, সমাপন করা হয়। মোটামুটি এইভাবে আমাদের গ্লাস ইন্ডাস্ট্রিতে যে সমস্ত গ্লাসের যে মেটেরিয়ালগুলো পাওয়া যায় এইভাবে কাজ করা হয়। এবার দেখো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফার্নেস। ফার্নেসটা অ্যাকচুয়ালি দু রকমের হয়। ফার্নেস, দুটো ফার্নেস হয়, একটাকে ট্যাঙ্ক ফার্নেস বলে, ট্যাঙ্ক ফার্নেস, আরেকটাকে বলে দুটাকে বলে হচ্ছে পট ফার্নেস। ওকে, ট্যাঙ্ক ফার্নেস আর পট ফার্নেস, দু রকম ফার্নেস হয়। এবার দেখো ট্যাঙ্ক ফার্নেস আর পট ফার্নেসের দুটোতেই কিন্তু আমাদের এই যে আমি একটা বিক্রিয়ার যে স্টেপগুলো বললাম, দুটোতেই একই রকম স্টেপ অবলম্বন করা হয়। কিন্তু ট্যাঙ্ক ফার্নেসে কি হয়, এরিয়াটা অনেক বড় হয়, একটু বেশ বড় একটা ট্যাঙ্কের মধ্যে কি করা হয়, সমস্ত র মেটেরিয়াল ঢেলে দেওয়া হয় পোর্শন ওয়াইজ, ঢেলে দিয়ে সেটাকে হিট করা হয়, দিয়ে নিচে তাকে সেটাকে একটা ধরো প্রডিউসার গ্যাস বলো বা কোল গ্যাস বলো দিয়ে তাকে সেটাকে আগুন লাগিয়ে সে টেম্পারেচারটাকে খুব বাড়ানো হয়, প্রায় 1000-এর উপরে টেম্পারেচার তোলা হয়, দিয়ে সেখানে গিয়ে যা যা মেটেরিয়াল হলো সেটাকে বলবো আমরা কি, ট্যাঙ্ক ফার্নেস, যেখানে আমাদের লার্জ স্কেলে গ্লাস তৈরি করা হয়। ওকে, কিন্তু এখানে যে গ্লাসগুলো তৈরি করা হয় তার কোয়ালিটি কিন্তু অত ভালো হয় না, মানে অত হাই গ্রেডের কোয়ালিটির গ্লাস কিন্তু এই ট্যাঙ্ক ফার্নেসে বানানো হয় না। ট্যাঙ্ক ফার্নেসে মোটামুটি একটা মিডিয়াম বা মডারেট টাইপের যে মেটেরিয়ালগুলো হয় সেই ধরনের গ্লাস ট্যাঙ্ক ফার্নেসে বানানো হয়, ওকে। আর পট ফার্নেসে কী করা হয়, পট ফার্নেসের মধ্যে একটা বড় বেশ কন্টেনার থাকে যেখানে আমাদের হিট করা হচ্ছে, আর এটাকে ছোট ছোট ভাগে ভাগ করা থাকে, সেকশন ওয়াইজ ভাগ করা থাকে। সেই সেকশনের মধ্যে বিভিন্ন রকম পোর্সেলিনের পট বা প্ল্যাটিনামের তৈরি পট, ওকে, ছোটো ছোটো কন্টেনার রাখা থাকে, তার মধ্যে এই গ্লাসগুলো তৈরি করা হয়, ওকে। তাকে এই কারণে বলা হয় পট ফার্নেস, মানে এগুলোকে ছোটো ছোটো স্কেল ওয়াইজ ভাগ করে নেওয়া হয়, তার মধ্যে গ্লাসের র মেটেরিয়াল দিয়ে গ্লাসটাকে তৈরি করা হয়, ওকে। তাহলে এটাকে আমাদের কি বলা হবে, এটাকে বলা হচ্ছে মোটামুটি পট ফার্নেস। দেখা গেছে যেসব সূক্ষ্ম কাজ বা খুব ভালো কোয়ালিটির গ্লাস তৈরি করার জন্য জেনারেলি পট ফার্নেস ইউজ করা হয়, আর যেগুলো মোটামুটি মডারেট কোয়ালিটির গ্লাস তার জন্য ইউজ করা হয় ট্যাঙ্ক ফার্নেস, ওকে। এবার দেখো এর মধ্যে আমাদের যখন কাজ করা হয় তার অনেক কিছু কয়েকটা টার্ম আছে, যেমন টার্মগুলো আমি বলে দিই। ব্যাচ, যেমন আমরা বলি ব্যাচ। ব্যাচ কাকে বলে, ধরো যখন আমাদের বিভিন্ন রকম র মেটেরিয়ালগুলোকে মিক্স করে ডাস্ট করে যখন একসাথে মিশিয়ে একটা হোমোজিনিয়াস মিক্সার তৈরি করা হয় তাকে কিন্তু বলা হয় ব্যাচ। মানে গ্লাসের যেসব র মেটেরিয়াল, ধরো সিলিকা, ওকে, তারপরে ধরো সোডা অ্যাশ, তারপরে সোডা লাইম, ওকে, তা লাইম স্টোন বলে যাকে, মানে এইগুলোকে মিশিয়ে ধরো ডাস্ট করে ফাইনার ডাস্ট করার পর যে একটা হোমোজিনিয়াস মিক্সার পাওয়া গেল তাকে আমরা বলবো ব্যাচ, ওকে। তারপরে কিউলেট কাকে বলে আমি তো বলেছিলাম, কিউলেট হচ্ছে তোমার পুরনো গ্লাস বা ওল্ড যে গ্লাসগুলো তাকে বলবো হচ্ছে কিউলেট, ওল্ড গ্লাস। আচ্ছা, আরেকটাকে টার্ম আছে, যেমন ধরো তাকে আমরা বলি, যেমন ধরো প্লেন বলা হয়, PLAIN। প্লেন কাকে বলবো, যখন আমরা হিট করে এই যে ব্যাচটাকে যখন হিট করা হয়, ওকে, হিট করে যখন ওকে মেল্ট করে দেওয়া হয়
সেই মেল্ট করার পরে সেই মেটেরিয়ালটাকে বলা হয় প্লেন, PLAIN। ওকে, প্লেন অ্যাকচুয়ালি কী হয়, হিট করার পর যে মেটেরিয়াল থেকে যে কার্বন ডাইঅক্সাইড বলো, সালফার ডাইঅক্সাইড বলো, এগুলো সব বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এটাকে প্লেন তৈরি হয়। এবার দেখো প্লেনের মধ্যে কিছু কিছু অনেক সময় দেখা যায় প্লেনটাকে যখন আমরা ঢেলে দিলাম, প্লেন মানে কি, একটা মানে গলিত কাঁচ, এই গলিত কাঁচটাকে যখন আমরা একটা কন্টেনারে ঢেলে দিলাম, তখন কি হয় বলো তো, কিছু কিছু মানে মানে মেটেরিয়াল যেগুলো ডিকম্পোজ করেনি, মানে অদ্রাব্য এর মধ্যে, তারা কী হয় উপরে ভেসে ওঠে। যেমন ধরো ক্যালসিয়ামের কিছু সল্ট হয়, ধরো আমরা বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড বলো বা ক্যালসিয়াম সালফেট বলো, এরা কিন্তু অদ্রাব্য, এই গ্লাসের মধ্যে এরা রিয়াকশন করে না, বলে ভেসে উপরে ভেসে ওঠে। এটাকে কি বলবো, এই ভেসে যাওয়া মেটেরিয়ালগুলোকে বলবো গ্লাস গ্যাল। ওকে, এগুলোকে বলা হয় GLASS, ইস কোথায় লিখছি, হ্যাঁ গ্লাস গ্যাল, GAL। ওকে, GALL, গ্লাস গ্যাল। ওকে, তো মোটামুটি এই কিছু টার্ম আমাদের আছে, তো আর এইগুলো মোটামুটি আমরা একটু দেখব। আচ্ছা, তারপরে আমরা তাহলে এই মোটামুটি মেথডগুলো বললাম। এরপরে আমি একটু তোমাদেরকে বলে দিই যেটা আমাদের যেটা আছে, পাত্রচুল্লি তো বললাম। আচ্ছা, রিয়াকশান ডিটেলসে অতটা দরকার নেই। আচ্ছা, এরপরে দেখব আমি কাঁচ উৎপাদনের বিক্রিয়ার বিন্যাস। বিন্যাসটা কী কী লিখবো, আমি যেটা বলেছিলাম লিখে দিলাম। কাঁচামালের সরবরাহ বা যোগান, কাঁচামালটা কী করা হলো, ট্রান্সপোর্ট করা হলো আগে, তারপরে কি করা হলো, কাঁচামালটাকে কাঁচামালের সঠিক আকার প্রদান, যাকে আমরা বলি সাইজিং, মানে ওটাকে ভেঙে টুকরো টুকরো করে সুন্দর ছোটো ছোটো দানা করা হলো। এবার সঞ্চয়, কাঁচামালের সঞ্চয়, বা ওটাকে বা আমরা বলি একে মানে ভাড়ার ঘরে বা স্টোর করা। ওকে, আচ্ছা, এরপরে কাঁচামালের ওজন, মানে কোনটা কতটা লাগবে সেটাকে আমরা ওজন করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে ধরো গলন বা মেল্টিং, হিট, ওকে, বা মানে তাপ প্রদান করা হলো বা গলন করা হলো, মেল্ট করা হলো, গলন হলো। ওকে, তাহলে গলে গেল চুলির মধ্যে। তারপরে চুলির মধ্যে যখন গলে গেল, সেই গলন্ত অবস্থাতে কী করা হয়, ওই কাঁচটাকে বিভিন্ন আকার প্রদান করা হয়, শেপিং বলা হয়, আকৃতি দান বা শেপিং। ওকে, তাহলে এটাকে একটা নির্দিষ্ট, তাহলে এই যে গলিত যে কাঁচটাকে, এটা হচ্ছে চুল্লি, ওকে, ফার্নেস বা ফার্নেস। তাহলে সেই গলিত কাঁচটাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়া হলো। ওকে, সেখান থেকে ধরো কোনো পট হলো বা কোনো স্ট্যাচু করা হলো। এবার সেটাকে ঠান্ডা করা হবে। ওকে, যাকে আমরা বলবো কি কোমলায়ন, একে ইংলিশে বলে অ্যানেলিং। ওকে, হয়ে গেল। এবার লাস্টে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে মেটেরিয়ালটা তৈরি হলো, তাতে যদি কোনো সূক্ষ্ম এজ থাকে বা ধারগুলো থাকে, তাহলে সেগুলোকে পলিশ করে করে সেটাকে ভালো করে একটা আকার দান করে, যাকে আমরা বলি ফিনিশিং, বা মানে যাকে আমরা বলি সমাপন, একে বাংলায় বলে সমাপন পর্ব বা ফিনিশিংও বলা যায়, ফিনিশিং। তো মোটামুটি এই হচ্ছে আমার মানে ফ্লো বা যে প্রোডাকশান হয় তার একটা চার্ট। ওকে, তাহলে এইভাবে মোটামুটি আমাদের কাঁচের উৎপাদনের একটা বিক্রিয়ার বিন্যাস হয়ে গেল। তার আমি মনে রাখবে দুরকম চুল্লি আমি ইউজ করেছি, একটাকে ট্যাঙ্ক ফার্নেস বলি, একটাকে পট ফার্নেস বলি, মোটামুটি। তাহলে এখানে আজকে মোটামুটি আমাদের কাঁচের মানে গ্লাসের যে লেকচারটা শেষ হলো। আচ্ছা, আজকে দেখি সময় যদি থাকে আর একটু পড়িয়ে দিই। ধরো নেক্সট হচ্ছে আমাদের কী হলো, সেরামিক ইন্ডাস্ট্রি বা মৃৎশিল্প, সেরামিক ইন্ডাস্ট্রি। ওকে, অ্যাকচুয়ালি দেখো আমাদের কিন্তু পুরো যদি পৃথিবীতে দেখা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যুগে কিন্তু মানুষ তার দরকারে বিভিন্ন রকম জিনিসের আবিষ্কার করেছে।
কখনো কখনো ধরো আগে প্রস্তর যুগে কী হতো, তারা পাহাড়ের থেকে পাথর কেটে সেই পাথর থেকে তারা অস্ত্র বানিয়ে সেখান থেকে তারা শিকার করতো, বা যা খুশি তাদের যা দরকারি সেখান থেকে তারা বিভিন্ন রকম সাইজে তাদের খাবার দাবার বানানোর জন্য, বা কীভাবে তারা খাবারগুলোকে পুড়িয়ে ঝলসে খেত, সেই একটা ধরনের কাজ। তারপরে আরও পরে দেখা গেছে বিভিন্ন রকম ধাতু আবিষ্কার হয়েছে, ধরো তামা বলো, তারপরে লেড বলো, তারপরে লোহা বলো, তাই লৌহযুগ, তাম্রযুগ, এইরকম বিভিন্ন রকম সময় এসছে। ফলে মানুষের কিন্তু এই যে প্রচেষ্টা যে নতুন করে কিছু পাওয়া, নতুন করে কিছু বানানো, যাতে আমাদের লাইফস্টাইলটা আরও বেশি উন্নত হয়, আরও সফিস্টিকেট হয়, আরও সহজ হয়, তার জন্য কিন্তু মানুষের এই বা মনুষ্য জাতির এই কাজটা কিন্তু চলতেই আছে। যেমন তার মধ্যে একটা পার্ট আমরা বলতে পারি, যেমন ধরো সেরামিক ইন্ডাস্ট্রি। সেরামিক মানে যে আমরা একটা মৃৎশিল্পী বলা হয়, মৃৎশিল্প বলা হয়। ওকে, যেখানে মৃৎশিল্পের মানে বলতে পারি মৃৎশিল্পের যদি কথাটা আমরা, এটা কিন্তু একটা বিদেশি কথা, এটা অ্যাকচুয়ালি একটা গ্রিক শব্দ কেরামস থেকে এসছে। ওকে, এই যে সেরামিক ইন্ডাস্ট্রি বলি, এটা একটা কথাটা মেনলি এসছে কেরামস থেকে, KERAMOS, কেরামস, যার অর্থ কী বলতো, পোড়া মাটি। ওকে, তা জেনারেলি আমরা মৃৎশিল্প বা সেরামিক মৃৎশিল্প যেটা বাংলা, তার মানে আমরা এটাই বলতে চাইছিলাম যে আমাদের জেনারেলি আমরা দেখতে পারি, যেমন আমাদের বাঁকুড়ার দিকে হয় না, টেরাকোটার কাজ হয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম মেটেরিয়াল বানিয়ে সেটাকে পুড়িয়ে নিয়ে যে কাজগুলো হয় তাকে আমরা মৃৎশিল্প বলা হয়। কিন্তু এখন কিন্তু সময়টা চেঞ্জ হয়েছে, ফলে সেরামিক ইন্ডাস্ট্রি যেটা শুধু ওই মাত্র মাটি পুড়িয়ে কাজ বা কিছু বানানো, সেখানেই আটকে নেই, তার অনেক রকম উন্নতি হয়েছে, অনেক রকম কেমিক্যাল বা অনেক রকম কেমিক্যাল দিয়ে আরও অনেক রকম কাজ হয়, সেগুলো পুরোটাই সেরামিক ইন্ডাস্ট্রির আন্ডারে আসে। ওকে, জেনারেলি যদি আমি খুব ভালোভাবে আধুনিকভাবে তার ব্যাখ্যা দিতে চাই, তাহলে অ্যাকচুয়ালি সেরামিক ইন্ডাস্ট্রি, সেরামিক্স মানে কী বুঝবো, সেরামিক্স বলতে এমন অজৈব পদার্থ নির্মিত কিছু জিনিসপত্র বোঝায়। ওকে, সেরামিক্স কিছু অজৈব পদার্থ নির্মিত জিনিসপত্রকে বোঝায়, যে পদার্থ ধাতুও নয় আবার জৈব যৌগও নয়। ওকে, তার মানে সেরামিক্সটা কী জিনিস, কোনো একটা অজৈব পদার্থ দিয়ে তৈরি একটা কোনো জিনিস বোঝায়, যেটা ধাতুও নয় আবার কোনো জৈব পদার্থও নয়। ওকে, এই নির্মিত জিনিসপত্রকে প্রথমে কি করা হয়, প্রথমে শেপ দেওয়া হয়, তারপরে তাপ প্রয়োগ করে তাকে কঠিন করা হয়। বুঝতে পারলে? তার মানে এটা অ্যাকচুয়ালি কোনো একটা অজৈব পদার্থ, মানে এটা কোনো জৈব পদার্থ নয়, কোনো ধাতুও নয়। আবার তারপরে কি, এই যে মেটেরিয়ালটা বা এতে কি করা হয়, সেরামিক্স তাকে প্রথমে জিনিসটাকে বানানো হয়, একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। ওকে, যেটা আমি বানাতে চাইছি, ধরো আমাদের যে খাবার প্লেট বলো, বা মাটির তৈরি বিভিন্ন রকম খেলনা বলো, বা ইট বলো, যা যা আমরা ইউজ করি। ওকে, তাহলে প্রথমে কি করা হয়, জিনিসটাকে একটা নির্দিষ্ট শেপে বানানো হয়, তারপরে সেটাকে হিট করে বা তাপ প্রয়োগ করে সেটাকে একটা নির্দিষ্ট তার স্ট্রেংথ বা শক্তি প্রয়োগ করা হয়, যাতে কি জিনিসটা অনেক বেশি লং লাস্টিং হয়, অনেক বেশি হার্ড হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তার আধুনিক ব্যাখ্যা, যে সেরামিক ইন্ডাস্ট্রি, যে সেরামিক্স মানে তাই। ওকে, যেটা অজৈব যৌগ দিয়ে তৈরি। ওকে, যার প্রথমে সেটাকে শেপ দেওয়া হয়, তারপরে সেটাকে হিট করে হার্ড করা হয়। একটু মনে করে দেখো, গ্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক উল্টোটা করেছিলাম। গ্লাসের ক্ষেত্রে আগে কী হয়েছে, আগে হিট করা হয়েছে, গ্লাসটা তৈরি করা হয়েছে, তারপরে সেটাকে শেপ করে ঠান্ডা করা হয়েছে। ঠিক আছে, তাই গ্লাস ইন্ডাস্ট্রি বা গ্লাস আর সিরামিক্স দুটো একই কথা নয়। ওকে, এবার দেখো এই সিরামিক্স থেকে আরও অনেক রকম, এই ধরো অনেক কিছু আছে, সিরামিক্সের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। তবে সিরামিক্সগুলোকে কেন এটা নিয়ে আলোচনা করছি, সিরামিক্সের কী কী গুণ আছে, কী কী ওখান থেকে আমরা দেখতে পাই, কী কী আমাদের তার প্রপার্টি আছে। ওকে, যেমন বৈশিষ্ট্যগুলো যদি আমি বলি, যেমন সিরামিক্সগুলো অতিরিক্ত কঠিন হয়। ওকে, এক্সট্রিম হার্ডনেস থাকে সিরামিক্সগুলোতে। ওকে, এটা হচ্ছে তোমার কি বলতে পারি আমি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। ওকে, যেমন ধরো এক্সট্রিম কঠিন হয়, মানে এক্সট্রিম হার্ডনেস থাকে। ঠিক আছে, আর 2 নম্বরে বলতে পারি এটা খুবই উচ্চ তাপ সহতা থাকে, যেমন মানে এবিলিটি টু উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, খুবই উচ্চ তাপমাত্রাটা কিন্তু সহ্য করতে পারে, বা ওটা নিতে পারে, সহায়তা করতে পারে। আরেকটা কী হতে পারে, মানে জলবায়ুর প্রকোপে এটা সহজে নষ্ট হয় না, মানে লং লাস্টিং। মানে ধরো ওই একটা কোনো কিছু রাখলে, ধরো তুমি লোহার কিছু রাখলে, ওকে, সেটা কিন্তু মরিচা লেগে যায়। কিন্তু এই ধরনের সেরামিক্সের মেটেরিয়ালগুলোকে কিন্তু যদি রেখে দাও, সেখানে কিন্তু সহজে এটা নষ্ট হয় না, অনেক দিন থাকে। আর কি হতে পারে, আর রাসায়নিকভাবে কিন্তু এটা ইনার্ট হয়, নিষ্ক্রিয় হতে পারে, মানে রাসায়নিকভাবে কোনো কেমিক্যাল দিয়ে সহজে এটাকে আমরা নষ্ট করতে পারি না। ওকে, আসলে এই ধর্মগুলির জন্যই সিরামিক্স পদার্থ, বাসনকোসন, ইট, বালি, তারপরে ধরো কিছু স্যানিটারি জিনিসপত্র, অগ্নিসহ ইট নির্মাণে পূর্বে ব্যবহৃত হয়েছে। ওকে, সিরামিক্সের জিনিসপত্র যেমন তড়িতের কুপরিবাহী,
তাই এটা অ্যাকচুয়ালি ইনসুলেটর হিসাবেও কাজে লাগা হয়। যেমন তুমি দেখবে যেসব ইলেকট্রিকের যেসব লাইনগুলো গেছে সেখানে দেখবে ওই কালো রঙের কিছু সিরামিক্সের মেটেরিয়াল ইউজ করা হয় যে তারগুলো টাঙানোর জন্য। ওকে, দেখবে হাই টেনশন লাইনেও তুমি দেখতে পাবে এগুলো এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনসুলেটর, তাই সহজে তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, তেমনি এমনি আধুনিকভাবে আরও অনেক রকম রিসার্চ হয়েছে, আরও নতুন নতুন প্রপার্টি জেনারেট করেছে। ঠিক আছে, তো মোটামুটি এইটুকুই। আর আমাদের সেরামিক্সের কয়েকটা দেওয়া আছে আমাদের সিলেবাসে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি। আমি দেখি পরের দিন তোমাদের এই সেরামিক্সের বা আর এই সিমেন্টের কিছু নোট ফোট দিয়ে দেবো, বুঝতে পারলে? তাহলে তোমরা জিনিসটা একটু পড়বে। এই পার্টটাতে বোঝানোর জায়গা খুব কম আছে আমাদের। এই যে যতটা পড়ালাম আমি, গ্লাস বলো বা এগুলো কিন্তু একটা ইনফরমেটিভ, তো বলে তোমাদেরই পড়তে হবে বেশি করে। ওকে, কোনো সমস্যা হলে আমি নোট দিয়ে দেবো পরের দিন। আর কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো ঠিক করার। ওকে, আজ এইটুকুই রাখছি।